আজকে বিআরটিএতে যে কাজটা সারলাম এটা টোটালি ঘুষ ফ্রি ছিল। এরকম বেশ কিছু কাজই আছে বিআরটিএতে আপনি ঘুষ ফ্রি করে আসতে পারবেন। আসলে বাইকের রেজিস্ট্রেশন থেকে শুরু করে নেম ট্রান্সফার পর্যন্ত যে কোনো জিনিসই আপনি ঘুষের ফ্রি করতে পারবেন। এটার জন্য না ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। ঠিক ওরকম 12:57 এখন সময়, অ্যান্ড আমার কাজ শেষ। 119 নম্বর রুমে 1 মিনিট লাগছে। উনি জাস্ট একটা সিরিয়াল মনে হয় করলো, অ্যান্ড এখানে ঢুকলাম 122-এর ভিতরে। অ্যান্ড আপু বলতেছিল একটু পিছায় বসেন, ছবি টবি তুলবে। আমি বললাম আপু আমার ডাটা তো আছে। পরে বলতেছে ডাটা আছে, আচ্ছা দেখতেছি। এরপরে বলতেছে আপনি তো আজকে শার্ট পরে আসছেন, এর আগের ছবিটা টি শার্ট পরা, শার্ট পরা ছবি দিয়ে দিই। শুধু ছবিটা তুলছে আজকে, অ্যান্ড টোটাল 2.5 মিনিট লাগছে আমার কাজ সারতে। ফার্স্ট অফ অল বাইকটাকে দেবো একটু ওয়ার্ম আপে, কারণ 2 দিন বাইকটা চালানো হয় না। 2 দিন না, আসলে 1 দিন ওয়ার্ম আপে দিয়ে তারপরে কি করব জানেন? এরপরে হচ্ছে আমি গাড়ির এখানে যাব, অ্যান্ড গাড়ির ডোরটা আনলক করব। অ্যান্ড আনলক করার পর যেটা করব সেটা হলো গাড়ির পেপার আমার নিতে হবে। ঠিক আছে, গাড়ির পেপার নিলাম, অ্যান্ড সবগুলো পেপারই নিতে হবে, কারণ হচ্ছে কোন কাগজ চেয়ে বসে এটা বোঝা মুশকিল। SMS-এ আসছিল হচ্ছে লাগবে মেইন যেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নাম ট্রান্সফারের জন্য যেটা জমা দেওয়া হয়েছে ওইটা, অ্যান্ড হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। এই দুটার ফটোকপি, হ্যাঁ ফটোকপি আর ফটোকপিই তো চাইলো SMS-এর মধ্যে, কিন্তু এখন যাওয়ার পরে কি চাই অবশ্যই ওটা তো বোঝা মুশকিল। এই জন্য সব কিছুই নিয়ে যেতেছি, অ্যান্ড সব কিছুই ফটোকপি করে নিয়ে যাবো, যাতে কোনোভাবেই কোনো কিছু তারা ভুল না ধরতে পারে। মেনলি হচ্ছে ট্যাক্স টোকেন এটা, এরপর একটা হচ্ছে ফিটনেস, একটা হচ্ছে ট্যাক্স টোকেন, একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। এটাই লাগে, অ্যাকনোলেজমেন্টটাই শুধু ফটোকপি লাগে, আর ন্যাশনাল আইডি সবই নিয়ে যাই। কি লাগে না লাগে এটা তো যাওয়ার পরে বোঝা যাবে। আচ্ছা কই যাচ্ছি? হচ্ছে গাড়ির ফিঙ্গারপ্রিন্টের SMS আসছে 2 দিন আগে, অ্যান্ড আজকের ডেট পড়ছে। আর আজকের ডেট নিয়ে যদি কথা বলতে বলেন, আজকের ডেটটা কবে? আজকে কি ডেট জানেন? আজকে হচ্ছে ঈদের আগের যে লাস্টের দিনটা, যেদিন হচ্ছে অফিস খোলা, আজকে হচ্ছে সেই দিন। অ্যান্ড কোনো কারণে যদি আজকে সেই অফিসার না আসে, তখন আমার মন মেজাজের অবস্থাটা কেমন হবে সেটা একটু চিন্তা করে দেখেন তো ভাই। আমি হচ্ছি কালকে সারা রাত কোনো একটা কাজে, ফ্যামিলির একটা কাজে ছিলাম বাইরে। সকালে 7টা 7:30টার দিকে বাসায় এসেছি, এসে একটু শুয়েছি। এখন সময় হচ্ছে 12:21। এই সকালবেলা ঘুম থেকে উঠে রওনা হয়েছি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। আজকে যদি কোনো কারণে তারা না নেয়, ভাই আল্লাহ হাফেজ, তাহলে মনটা কেমন হবে বলেন? সকাল সকাল যে রাস্তায় এত লোক থাকে, এটা তো যখন ঘুমে থাকি তখন কোনোভাবে টের পাই না যে সকালে আসলে রাস্তায় এত লোক থাকে। অ্যান্ড ডাবগুলো এত ছোটো কেন? ডাবগুলো তো বেশ ছোটো না, ডাব লাগবে না, ডাবগুলো তো অনেক ছোটো মনে হইতেছে। আচ্ছা আমরা ফার্স্ট অফ অল হচ্ছে বাইক ফেরির পাশে একটা আছে, ওই যে ফটোকপির দোকান আছে, ওইখান থেকে ফটোকপি করব। ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি করব হচ্ছে 15টা, কমপক্ষে 20টাও করতে পারি। আর এই গাড়ির পেপারের একটা সেট ফটোকপি করব ঘরে রাখার জন্য, অ্যান্ড একটা অ্যাকনোলেজমেন্টের এক্সট্রা করব, যেটা হচ্ছে বিআরটিএতে জমা দেওয়ার জন্য। এই ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা হচ্ছে কি, আপনার যদি কোনো একটা গাড়ি বা বাইক বিআরটিএতে রেজিস্টার্ড অবস্থায় থাকে, তাহলে আপনার ফিঙ্গার অ্যান্ড সব কিছু সাইন টাইন এগুলা কিন্তু ওইখানে দেয়াই আছে। শুধু যাওয়ার পরে ওরা চেক করবে, অ্যান্ড দেখবে যে আগেরটা আছে ওইটা ওইখানে বসায় দিবে। অ্যান্ড এইটার জন্য আবার যাইতেও হবে। এর আগে একবার পরিচিত একজনের পাইছিলাম যে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছিল, আমাদের সাবস্ক্রাইবার ছিল, অ্যান্ড বলছিল যে আরে ভাই এটা তো আপনি ফোনে বললেই হয়তো। এখন সমস্যাটা হলো আমি ওনার ফোন নাম্বার তো আগে থেকে জানতাম না, তো ওই দিনও আমি নেই নাই, এই জন্য আর ওইটা ওই দিন করা হয় নাই, মানে হয় নাই আর কি, আমার যাইতে হয়েছে। তো যদি আজকে ফিঙ্গারপ্রিন্ট নেয়, ওই রুমে ঢুকতে পারি, তাহলে জাস্ট কি বলবো জানেন, যে ভাইয়া করেন, আমার আগের ডাটা আছে। ওরা ওই যে বিএসপি অ্যাকাউন্ট বা এটার কি বলে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বা ফোন নাম্বার, যে কোনো একটা দিয়েই আগের সব ডকুমেন্ট পায়, অ্যান্ড ওইটা জায়গা মতো জাস্ট একটা ক্লিক করে বসায় দিয়ে বলে ওকে ভাই আল্লাহ হাফেজ। এই ছোট্ট একটা কাজের জন্য আবার যাইতে হইতেছে, এবং আরো কত রকম কাহিনী কি হইতে পারে কে জানে। একটু আগে বেরোইছি, তাহলে আমি 2টার পরে বেরোইতাম। লাঞ্চের পরে গেলে সুবিধাটা কি জানেন, একটু ভিড়ভাড়টা কম থাকে। কিন্তু আগে বেরোইছি কেন, লাঞ্চের পরে দেখা যাবে যে আজকে অনেকে আবার চলে যাবে, অফিস শেষ করে মোটামুটি ছুটি নিয়ে চলে যাবে। যদি ওইটা হয়, ওই ফাপরে পড়লে মোটামুটি আমি শেষ। অ্যান্ড ভাই এইবার আমার কাশি আমারে যে ভোগাইলো। এই ভিডিওটা মনে হয় আমি ঈদের পরে আপলোড দিব। ঈদের পরে আপলোড দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার আসলে ঈদের আগের ভিডিওগুলো করা হয়ে গেছে। রোজার মধ্যে আমি অনেকগুলো ভিডিও করছিলাম, রয়্যাল এনফিল্ড অ্যান্ড সব কিছু মিলা, এই জন্য ডেট ফাঁকা নাই। এই জন্য এই ভিডিওটা হয়তো আমি ঈদের পরে দিব। আর শরীর খারাপের কারণে আমি অনেক স্লো কথা বলতেছি লাস্ট ভিডিওগুলোতে। এটা হয়তো আগের সেই ফ্লেভারটা ভিডিওতে না থাকলেও সে আগের আমি আছি, আগের আপনারাই আছেন।
এই হলো অবস্থা। এই ডাব খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু ভাই যখন আমি শ্যুট করতেছি তখন রোজা চলতেছে, তো ডাব খাওয়া কোনোভাবেই সম্ভব না। ইফতারের পরে ইনশাআল্লাহ যদি সব ঠিক থাকে ডাব খেয়ে ফেলবো। আর এইখানেই হচ্ছে আমাদের সেই 4 স্টার কি যেন 4 স্টার ফটোকপি বা কম্পিউটার কম্পোজ এই সমস্ত কাজগুলা যে করে। খোলা কি আছে? হ্যাঁ খোলা আছে। ওনারা শুধুমাত্র নামাজের টাইমগুলাতে বন্ধ রাখে, সেটা তারাবির নামাজ হোক বা ফরজ যে কোনো টাইম হোক, ওই টাইমগুলাতে বন্ধ রাখে। এখান থেকে ফটোকপি করি, কারণ যদি কেউ বিআরটিএ থেকে ফটোকপি আপনারা করে থাকেন জানবেন যে অনেক সময় 5 টাকা 10 টাকা করেও একটা ফটোকপি নিয়ে ফেলে তারা, সুযোগ যখন পায় আর কি। ফটোকপি মোটামুটি ডান। এই হচ্ছে আমার পেপারগুলা, সবগুলো একসাথে থাক। আচ্ছা ব্যাগে ঢুকায় রাখি, আমি এরকম হাতে নিয়ে কেন ঘুরতেছি? আর ন্যাশনাল আইডির অনেকগুলা কপি করে নিচ্ছি, কারণ হচ্ছে বান্দরবন গেলেও লাগে, আর এমনি তো লাগে আসলে। ন্যাশনাল আইডির কপি বেশি করে করে রাখা ভালো ঘরে। ভাই বলতেছে এতগুলা করতেছেন কেন, গেলা তো ঘরে হারায় যাবে। আমি বললাম না রে ভাই, ফটোকপি আমি খুব যত্ন সহকারেই রাখি, আর উত্তরা বাসায়ও আছে যত্ন সহকারে, কিন্তু এই বাসাতে নাই। এই হলো অবস্থা। এই বাইকের ইসে তো চেনে তো লুপ করতে হবে, চেনে প্রচুর ময়লা। এই একটা বাইক ভাই যেটা সিঙ্গেল স্ট্যান্ড হওয়াতে একটা প্রবলেম, MT-15-এর একটা বড় প্রবলেম, যেটা ডুয়েল স্ট্যান্ড মানে মেইন স্ট্যান্ডটা নাই। এটার কারণে আমি চেন পরিষ্কার করি না। নর্মালি আমি চেন আমার বাইকের খুব পরিষ্কার রাখি এবং বাসায় পরিষ্কার করি। ডাবল স্ট্যান্ড থাকলে ফার্স্ট গিয়ারে দিয়ে পরিষ্কার করে ফেলা যায়। যদিও আঙ্গুলের উপরে প্রচুর বড় একটা হামলা হইতে পারে, এরকম অনেকে আছে যারা আঙ্গুলের মাথা হারাইছে চেন ক্লিন করতে যায়, বাট আমি আঙ্গুল দিয়ে কখনো করি না, ব্রাশটা সেগুলা দিয়েই করি, এই জন্য আমার এরকম প্রবলেম কখনো হয় নাই। আচ্ছা এদিকের কাজ তো মোটামুটি শেষ, চলেন আমরা তাহলে একটু তাড়াহুড়া করেই যাওয়ার চেষ্টা করি বিআরটিএতে। 12:30 বাজে তো, মানে ভাইও বলতেছে যে ভাই আজকে মনে হয় হবে না, অ্যান্ড কারে যেন আগামী 2 দিন পরে মানে ঈদের টাইমের ডেটে নাকি কি যেন লার্নারের পরীক্ষা বা কিছুর একটা ডেট পড়ছে। বলতেছে ভাই তখন বিআরটিএ কেমনে কি? নর্মালি এরকম ভুল বিআরটিএ করে বলে আমার জানা নাই, যে যেদিন বন্ধ ওই দিন ডেট ফেলে, এরকম আমার কখনো পড়ে নাই। যাক রোডঘাট মোটামুটি ফাঁকা আছে, আর আসলে এই 60 ফিট রোডটা ভালো হয়ে যাওয়ার পর এটা তো অতটা জ্যাম জটলা হয় না। আর দিনের বেলা আজকে ঢাকায় মোটামুটি এরকম ভিড়ভাট্টার একটা ব্যাপার থাকবে। আজকে রাত থেকে শুরু করে কালকে সকাল বা দুপুর পর্যন্ত দেখবেন যে মোটামুটি সবাই ঢাকা ছেড়ে চলে গেছে যারা ঈদ করার। আর আমরা কিছু মজার ভিডিও পাবো ঢাকার শহর, মানে ফাঁকা ঢাকার শহরের, যেগুলো ঈদের আগে এবং পরে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এই ভিডিওর পরেও আসতে পারে, এই ভিডিওর আগেও আসতে পারে, বিভিন্ন রকম ভিডিও। তবে আমার গলার আওয়াজ যদি ঠিক না হয়, মানে কাশি যদি ঠিক না হয়, তাহলে খুব কষ্ট হয়ে যাবে আমার এই সমস্ত ভিডিওগুলো শ্যুট করা, কারণ প্রত্যেকটা কথায় আমার কষ্ট হইতেছে। আমি কালকে রাতে সারা রাত গাড়িতে ছিলাম এসিতে, এসি নন এসি, এসি নন এসি, গাড়ি বাহির করতে যায় শরীরটা আরেকটু আবার খারাপ হয়ে গেছে। আর এয়ারপোর্ট রোডে খিল খেতে রাস্তার কাজ হইতেছে, ওইটা হইতে যায় আরও দফা, মানে ওইখানে অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়, সকাল হয়ে গেছে, রোদ, সব মিলায় কালকে একটু কষ্টই হয়েছে আমার। আচ্ছা যাক চলে না গাই। আমাদের এই মেইন রোডগুলোতে, আমি আছি 10 নম্বর সিগনালে, মেইন রোডগুলোতে এমন একটা অবস্থা হয়েছে, এখন বাইক গাড়ির সাথে সাথে অটোর পরিমাণ এমন বাড়ছে যে এটা মোটামুটি মনে হইতেছে যে ওদেরই রাজত্ব, অ্যান্ড রাস্তার মাঝখান দিয়ে ওরা চলতেই থাকে। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা বাইক, গাড়ি, বাস, ট্রাক, আমরা রোডের একটা ট্যাক্স দিচ্ছি, রোড পারমিট নিচ্ছি, তারপর একটা বাৎসরিক ট্যাক্স দিচ্ছি, এবং এগুলা দিয়ে রাস্তার খরচ দিয়ে রাস্তা এগুলা চালাইতেছি, এবং আমাদের আবার কেসও হইতেছে। আর এই অটোগুলা এমন বাজেভাবে চালাইতেছে, গাড়িকে গুতা মারতেছে, বাইককে গুতা মারতেছে, অ্যান্ড যে কোনো রোডে চলতেছে, অ্যান্ড ওদের তো কোনো রোড ট্যাক্স নাই। এখন রোড ট্যাক্স না দিয়ে একটা লোক যদি রাস্তায় এভাবে রংবাজি করতে পারে, তাহলে এই জিনিসটা বাংলাদেশের জন্য যে সামনে কত বড় হুমকি হইতে পারে, এটা প্রশাসন এখন বুঝতেছে না। এটা একদিনে দমন করা কিন্তু কখনোই সম্ভব হবে না। মানে ওরা ভাই, মানে অটো যারা চালায় এরা আসলে কি তাণ্ডব করতেছে রাস্তায়, এটা আমরা যারা রাস্তায় চলি আমরাই জানি। এখন সরকার কেন এটার জন্য কোনো স্টেপ নিচ্ছে না, এটা আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না। রাস্তার মধ্যে এরকম একটা মানুষের মানসিক যে স্ট্রেংথটা, একটা কাজে বের হইলে যে এক জায়গায় পৌঁছাবে, এই অটোর তাণ্ডবে রাস্তায় মানুষ মানসিকভাবে উইক হয়ে যায়। এই ঘুমাইতেছে এখানে, মানসিকভাবে মানুষের ওই পাওয়ারটা থাকে না একটা জায়গায় পৌঁছাইতে গেলে। অলওয়েজ চিন্তা করতে হয়, আরে আমার এই গাড়িটা বা আমার এই বাইকটা আমি টাকা দিয়ে কিনছি, এটা কখন যেন অটো গুতা দিয়ে আমারে দেয়। মানে মেইন রোডের মধ্যে অটো, এই জিনিসটা কেন বন্ধ হইতেছে না? আমাকে যদি এরপরে সার্জেন্ট ধরে কোনো একটা কারণে, আমি এটা বলবো, আপনারাও বললেন। অ্যান্ড আমার মনে হয় আমাদের আস্তে ধীরে এই রোড ট্যাক্স দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। ফিটনেস এগুলো করার দরকার নাই, কারণ অটো এভাবে যদি রাস্তায় ফ্রি চলতে পারে, তাহলে আমরা বাইক বা গাড়ি আমরা কেন চলতে পারবো না?
আমাদেরও ফ্রি চলতে দেওয়া উচিত। বছর শেষে এই যে গাড়ি চালাইলে 30 থেকে 60,000 টাকা ট্যাক্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশনে বিশাল একটা অ্যামাউন্ট চলে যেতেছে। ভাই এগুলা দিয়ে যদি আমরা রাস্তায় না পাই তাহলে আমরা এগুলা দিব কেন? আমরা অটোর মতোই চলতে থাকি। এখানে তো দড়ি দিয়ে আটকায় রাখছে, ঢুকবো কিভাবে? তাহলে আমি ঢুকবো কোন দিক দিয়ে? গাড়ি এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে কি মোটরসাইকেল ঢুকা নিষেধ? ও এখান দিয়ে খোলা আছে সেহেতু ঢুকতে পারবো। তো ঢুকায় দেই, দেখি পরেরটা পরে দেখা যাইব। আজকে একটু ভাবছিলাম ভিড়ভাড়টা কম হবে, কিন্তু সব মিলায় দেখতেছি ভিড়ভাড়টা তো অন্য দিনের চেয়ে আজকে মানে কোনোভাবেই কম না। আর এদিকে মোটরসাইকেল রাখাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এগুলো হচ্ছে নাম ট্রান্সফারের মোটরসাইকেল, শেষ পর্যন্ত জায়গা না পেলে নাম ট্রান্সফারের জায়গাতেই রেখে দিব। যাক, এখানে একটা ছোট্টখাট্ট জায়গা পাওয়া গেছে। কারণ আমার কাজ হচ্ছে এই 119 আর 122 এই দুইটাতেই। ভিড়ভাড়টা দেখে তো মনে হইতেছে বায়োমেট্রিকের কাজ হচ্ছে। চলেন হালকার উপরে ঝাপসায় কাগজগুলা বাইর করে একটা ট্রাই দিয়ে দিই। আশাটা কি হয়ে যাবে কাজ। যে পরিমাণ ভিড়ভাড়টা দেখতেছি, কাজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ক্যামেরাটা বন্ধ করি, কারণ সরকারি অফিসের ভিতরে ক্যামেরা চালানো টোটালি নিষেধ। হঠাৎ করেই আকাশটা যেরকম মেঘলা হয়ে গেছে, ঠিক ওরকম 12:57 এখন সময়। অ্যান্ড আমার কাজ শেষ। 119 নাম্বার রুমে 1 মিনিট লাগছে। উনি জাস্ট একটা সিরিয়াল মনে হয় করলো। অ্যান্ড এখানে ঢুকলাম 122-এর ভিতরে। অ্যান্ড আপু বলতেছিল একটু পিছায় বসেন, ছবি টবি তুলবে। আমি বললাম আপু আমার ডাটা তো আছে। পরে বলতেছে ডাটা আছে, আচ্ছা দেখতেছি। এরপরে বলতেছে আপনি তো আজকে শার্ট পরে আসছেন, এর আগের ছবিটা টি শার্ট পরা, শার্ট পরা ছবি দিয়ে দিই। শুধু ছবিটা তুলছে আজকে। অ্যান্ড টোটাল 2.5 মিনিট লাগছে আমার কাজ সারতে। মানে আজকে সিরিয়ালই নাই বায়োমেট্রিকের, কি একটা মজার ব্যাপার। যদি সব ঠিক থাকে আমাকে সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত ডেট বাড়ায় দিছে। অ্যান্ড যদি সব ঠিক থাকে আশা রাখি এর আগে স্মার্ট কার্ড হয়ে যাবে, SMS আসবে। আর যদি তা না হয় তাহলে আমাকে আবার এখানে এসে ডেট বাড়ায় নিয়ে যেতে হবে। আর বিআরটিএতে চক্কর দিলাম না আজকে। বিআরটিএতে চক্কর দিলে অনেক সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা হয়। আর এগুলা যেগুলা সিরিয়াল দিয়ে এখানে দাঁড়ায় আছে, এগুলো হচ্ছে নাম ট্রান্সফারের সিরিয়াল। এখানে বাইকটা চেক হবে। এদিক দিয়ে বের হয়ে যায়, এদিক দিয়ে ঢুকছি। ভাই রাস্তার যত জ্যাম খাইছি, যত অটোর ঝামেলা যা দেখছি, মোটামুটি সব কিছু থেকে মনটা শান্ত হয়ে গেছে যখন এই কাজটা অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। আজকে যদি কোনো কারণে বলতো অফিসার নাই, এই না সেই না, তাহলে ভাই মনটা খুব খারাপ হয়ে যেত। এখন আজকে আমি ফ্রি, কারণ আজকে আমি এই একটা কাজই আমার সিরিয়ালে রাখছিলাম। এছাড়া আর কোনো কাজ আজকে তেমন আমার নাই। চলেন এবার আমরা রাইড করতে যাই, এমনি একটু ঘুরি। কই যে যাবো তা জানি না, কারণ প্রচুর জ্যাম রাস্তায়। বাট চলেন তারপরেও ঘুরি। একটু ইচ্ছা ছিল ওই পারে যাওয়ার, কিন্তু রোডের যে অবস্থা, একটু পর্দা কেনা দরকার ছিল। জীবন ভাইয়ের বাসার এলাকাতে ভালো পর্দা অনেক কিছু পাওয়া যায়। যাব নাকি বুঝতেছি না। আচ্ছা দেখি কি হয়। আজকে এই সুন্দর না? আরে সেই লাগতেছে না? ভিতরে একটা মানুষও আছে। সামনে থেকে দেখলে মনে হবে যে ওনার চুল এগুলা। আজকে বিআরটিএতে যে কাজটা সারলাম এটা টোটালি ঘুষ ফ্রি ছিল। এরকম বেশ কিছু কাজই আছে বিআরটিএতে, আপনি ঘুষ ফ্রি করে আসতে পারবেন। আসলে বাইকের রেজিস্ট্রেশন থেকে শুরু করে নেম ট্রান্সফার পর্যন্ত যে কোনো জিনিসই আপনি ঘুষের ফ্রি করতে পারবেন। এটার জন্য না ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আপনাদেরকে আজকে টেকনিকটা শিখায় দিই। আমরা কি করি, গিয়েই হচ্ছে কিছু বুঝি না, গেট দিয়ে ঢুকি। অ্যান্ড তারপরে একটা দালাল আসে বা বিভিন্ন দালাল আসে, ভাই এই করবেন, ভাই ওই করবেন, ভাই ওই করবেন। অ্যান্ড আমরা তাদের কাছ থেকে পরামর্শ নেই, অ্যান্ড তাদেরকে কাজটা দিয়ে দেই, তারা করে দেয়। এবং মেইন কাজের চেয়ে 2 থেকে 2,500 টাকা বেশি টাকা বা আরও বেশি যদি আপনাকে ওইভাবে জবাই দিতে পারে মুরগির মতো, তাহলে আরও বেশি টাকা আপনার কাছ থেকে নিয়ে নেয়। এই হলো সিস্টেম। কিন্তু আপনাদের ঘুষ ছাড়া আজকে বিআরটিএতে কাজের একটা সিস্টেম শিখিয়ে দিই। বিআরটিএর গেট দিয়ে ঢুকবেন, ঢোকার পরে বাম দিকে তাকাবেন, দেখবেন অনুসন্ধান বা ইনফরমেশন নামে একটা রুম আছে। যেই কাজে যাবেন ওইখানে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এই কাজটার জন্য ফার্স্টে কোন টেবিলে যেতে হবে এবং সিস্টেমটা কি, এবং সে আপনাকে সুন্দর বুঝায় বইলা দিবে যে এই কাজটার জন্য ওই রুমে যান বা এই কাজটার জন্য এই করে ওইখানে আপনাকে জমা দিতে হবে। ব্যাস, সিম্পল একটা ব্যাপার। কিন্তু আমরা এই অনুসন্ধান বা ইনফরমেশনে যাওয়ার বদলে আমরা খুঁজি হচ্ছে ঘুষ দিয়ে কাকে কাজটা আমি করায় নিতে পারবো। অথচ একটা জিনিস জানেন, আপনি যদি একটা নাম ট্রান্সফার করেন, যে কয়টা টেবিলে কাজ ওই কয়টা টেবিলে আপনারই যাইতে হবে। কারণ বিআরটি এর ভিতরে কোনো দালাল কাজ করতে পারবে না ঢুকে। যেগুলা হচ্ছে পার্মানেন্ট দালাল ওইগুলা পারবে শুধু, মানে ধরেন পিএস বা যে পিয়ন ওরা পারবে, ওরাও ওয়ান কাইন্ড অফ দালালি করে। বাট বাইরের যারা দালাল আছে ওরা কিন্তু ভিতরে ঢুকে কাজ করতে পারবে না।
ওরা শুধু বলবে আজকে অমুক সমস্যা, আজকে ওই ইসে আছে কি বলে, আরে ম্যাজিস্ট্রেট আছে, এই আছে সে আছে, আপনাদের ভিতরে যাওয়া যাবে না, আপনি ওই টেবিলে যায় এটা করায় আনেন, ওই টেবিলে যায় এখানে একটা সাইন দেওয়া আনেন। জাস্ট আপনাকে গাইড করবে, যেটা হচ্ছে ওই অনুসন্ধানে বা কি যে উনি বলে ওটারে ইনফরমেশন ডেস্কে গেলেই আপনি এই ব্যাপারগুলো জেনে তারপরে এই কাজগুলো করতে পারবেন। বাট আমরা এই কাজটা না করে দালাল ধরে ফেলি। দোষ আপনার আমার, দোষ কিন্তু আসলে দালালের না। আপনি আমি দালাল খুঁজি বলেই ওরা এখানে দালালি পেশা নিয়ে বসে পড়তে পারছে। সৃষ্টির শুরু থেকে বিআরটিএ বলেন বা অন্য কোনো জায়গা বলেন, কোনো জায়গাতে কিন্তু ঘুষ নিত না, মানে ঘুষ প্রথা আসে নাই। ধরেন একটা টেবিলে 5 জন দাঁড়াইছে, আপনি 6 নম্বরে যায় কাজটা করাইছেন। একটা টেবিলে পরে দেখছেন যে 10 জন দাঁড়াইছে, আপনি 11 নম্বরে দাঁড়ায় কাজটা করাইলেন। একটা টেবিলে 50 জন দেখে আপনি চিন্তা করলেন 51 নম্বরে দাঁড়াবো, কোনোভাবে যদি সিস্টেম করে লাইনটা একটু আগায় নেওয়া যায়। এইভাবে আস্তে আস্তে কি হইলো, ওই যে লাইনের লোক দাঁড়ানো শুরু করলো, লাইন বিক্রি হয়। সকাল থেকে লাইনে দাঁড়ায় দেন আপনাকে লাইনটা বিক্রি করে দিতেছে। এইভাবেই দালালির প্রথা শুরু হয়। মানে আমরা যখনই নিজের কাজটা নিজে না করে অন্য কাউরে দিয়ে করাইতে চাই, ওইখান থেকে আসলে দালালি প্রথা শুরু হয়েছে। তো এটা আসলে দালালকে দোষ দিলে ভুল হবে। ও তো সুযোগ বুঝে স্রোতে গা ভাসায় ওর ইনকামের রাস্তা করে নিয়ে নিছে, কিন্তু দোষ তো আপনার আর আমার, যারা আমরা নিজে কষ্ট না করে টাকা দিয়ে ওই জায়গাটা আগায় নিতে চাই, ওই সময়টা বাঁচায় নিতে চাই। দালালের দোষ দিয়ে লাভ নাই ভাই, দোষ আপনার আমার। এই উপরে দিয়ে মেট্রো যাইতেছে, সুন্দর একটা আওয়াজ হয়, এরকম একটা সুন্দর আওয়াজ হয়। এই জুতার দোকানটায় ঢুকতে হবে। তো আমি অনেক দিন জুতার দোকানে ঢুকি না। লাস্ট জুতাগুলা কিনছি হচ্ছে সব হয় বাইরে থেকে বাইরে দিয়ে আনাইছি, অথবা বাংলাদেশে থেকে অনলাইন থেকে কিনছি। কিন্তু স্যান্ডেল জুতা এগুলো অনেকদিন কেনা হয় না। আর ঈদের সময় বেশ কালেকশন থাকে, এই টাইমে দোকানে গেলে ভালো ভালো কালেকশন পাওয়া যায়। অ্যান্ড এই জন্য ঈদের আগেই এই সমস্ত জিনিসগুলা কেনার হইলে কেনা ফেলা উচিত, মানে ঈদের 10-15 দিন আগে, তাহলে ভালো কালেকশন পাওয়া যায়। আবার ঈদের পরে কবে কালেকশন আসবে তার কোনো ঠিক নাই। বছরে একবারই আসলে এই রোজার ঈদের সময় প্রত্যেকটা জিনিস, নট অনলি স্যান্ডেল, জামা কাপড় বলেন, প্যান্ট বলেন, যাই বলেন, নতুন নতুন অনেক কালেকশন আছে এই ঈদে। এবং এইগুলাই ঘুরায় বেচে আবার কোরবানিতে বেচে। ভাই জ্যাম আছে আজকে, এ দেখেন না মামা রাস্তার মাঝখানে, মানে ওরা মাঝখান দিয়েই চলে, দেখেন না, একদম মিডলে, বামেও আছে, মধ্যেও আছে, সব জায়গায় আছে আসলে, খালি কিন্তু সেই ভাই সেই রাস্তার রাজা পুরা। অটোর ব্যাপারটা কি হয়েছে ভাই জানেন, আসলে প্রথমে যারা রিক্সা চালাইতো, পায়ে ঠেলা রিক্সা, মানে তারা হচ্ছে ফিজিক্যালি অনেক মজবুত ছিল, অনেক শক্তিশালী ছিল, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। শিক্ষা না থাকার কারণে মানে তাদেরকে একটা কিছু বললে তারা মেনে নিত, শ্রেণী বিভেদটা তারা বুঝে এটা মেনে নিত, বা তারাও একটা ভাই শ্রেণী বিভাজন থাকতেই হবে সব জায়গায়। একটা বিল্ডিং বানাইতে যেমন একটা দিনমজুর থেকে ইঞ্জিনিয়ার পর্যন্ত সবাইকে লাগে, ঠিক ওরকম একটা রাস্তায় সবাইকে লাগবে, এটা যেমন সত্যি। কিন্তু ওই যে পায়ে চলা রিক্সাটা আসলে একটু শিক্ষার জ্ঞান যাদের কম ছিল তারা চালাইছে, পরবর্তীতে শিক্ষিত লোক অনেকে চালাইছে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু অটোর ব্যাপারটা হয়ে গেছে কি, ধরেন অন্য একটা চাকরি বাকরি করলে সে হয়তো বেতন পাইতো 10,000 বা 15,000, অটো দিয়ে কামায় হচ্ছে 30 থেকে 35, 40, 50, 60, যা পারে তাই কামায়। তো অনেকেই যারা মোটামুটি সেমি শিক্ষিত এবং সেমি সামাজিক মর্যাদাও তাদের আছে, হয়তো শহরেই একটা বাসাও আছে তার নিজের বা তার আত্মীয় স্বজন, বাবা মার, তো ওই একটা পাওয়ার আছে তাদের, একটা রংবাজি ক্ষমতা তাদের ভিতরে আছে। ধরেন ওই যে গলির মোড়ে আড্ডা দিত, একটু হালকা পাতলা ইটি করতো আর কি, একটু নেশা টেশা আর কি কইরা দেন, এখন চিন্তা করতেছে ধর একটা অটো হইলে তো খারাপ হয় না, ঘোরাও হয়, দিন শেষে একটা টাকাও আসে। তো অটো শরীরে ওরকম পরিশ্রম যায় না, তো এই জন্য অদ্ভুত লোক অটো চালায়। যে এলাকায় নেশা করতো সেও অটো চালায়, যে একটা চাকরি করতো সেও অটো চালায়, যে আগে রিক্সা চালাইতো সেও অটো চালায়, মানে ভাই বিভিন্ন ধরনের লোকজন হচ্ছে অটো চালায়। এই জন্য আস্তে আস্তে অটোর ব্যাপারটা হয়ে গেছে ভাই ভয়ঙ্কর লেভেলের খারাপ, ভয়ঙ্কর। এটা থেকে বাংলাদেশ সরকারের বের হয়ে আসতে আপনার আমার মানে অনেক সাধনা করতে হবে ভাই, এটা একদিনে বের হবে না। ওই যতই রাস্তার মধ্যে ব্র্যাকেট দেখ আর যাই দেখ, অটো থেকে বের হয়ে আসাটা এত ইজি না। আর এদের বডি টডি দেখছেন ভাই, দেখেন ছোট্ট একটা বডি, 3টা চাক্কার মধ্যে যে লোহার মানে গার্ড টার্ড লাগাইছে, মনে হইতেছে ওই যে বাংলাদেশে যখন গ্যাঞ্জাম হইল না জুলাইয়ে, তখন যে কি সাজোয়াজান না সারোয়াজাম ওই ট্যাঙ্কগুলো আসতো, ওই ট্যাঙ্কের চেয়েও মনে হইতেছে মজবুত অটোগুলারে দেখা, যেভাবে ওরা বাম্পার টাম্পার লাগায় পুরো সিস্টেম করে ফেলছে।
ওই 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 ঢুকে গেছি। আগারগাঁ রোডটা দিনের বেলা অনেক ফাঁকা থাকে, বিকালবেলা তো ছাত্রীদের যন্ত্রণায় এখানে টিকাই মুশকিল হয়ে যায়। আমার মনে হয় এখানে যারা ছাত্রী, এই রোডে যারা ছাপরামি করে, এরা দিনে মনে হয় অটো চালায় সন্ধ্যাবেলা টাকা পয়সাটা হিসাব করে একটু পিনিক নিয়ে দেন একদম নিজের মোটরসাইকেলটা নিয়ে, এই চলতেছে তো এখনো, মোটরসাইকেলটা নিয়ে চলে আসে এখানে ছাপরামি করার জন্য। ভাই আর্মির চেকপোস্ট বসাইতেছে জানেন, আর্মির চেকপোস্টের কাহিনীটা জানেন? আর্মি হেলমেট ছাড়া পাইলে সবার হাতে একটা লাঠি থাকে ভাই, এরকম মোটা লাঠি, আর ওটাতে একটা পাশার মধ্যে বাড়ি দিয়ে দেয়। সুন্দর একটা ব্যাপার আর্মি দাঁড় করাইছে, বিভিন্ন জায়গায় রাতে চেকপোস্ট বসায়, হেলমেট ছাড়া ঠাস করে একটা বাড়ি দিয়ে ছেড়ে দিতেছে। অপমানের ভয়েও মানুষ এখন হেলমেট করে ঘুরে। এই ব্যাপারটা আমার ভালো লাগছে ভাই, সত্যি কথা অনেক বেশি ভালো লাগছে। 12:34 এখন বাজে, যখন আবার আমি ভিডিওটা করতেছি। মাঝখানে বাসায় গেছি, ঘুমাইছি, কত কিছু করছি জানেন, অ্যান্ড দেন বেরোয় অনেক জায়গায় অনেক কিছু করছি। কাশি এখনো যায় নাই। চলে যান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই যে ভাইয়া চলতেছে। আমি আপনার ভিডিও রেগুলারই আলহামদুলিল্লাহ দেখি, আমার খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মাঝে আমরা এখানে আড্ডা দিই, তো আপনাকে মাঝে দেখি আর কি। আমরাও আসি প্রায় প্রত্যেক দিনই। হ্যাঁ, একটা রয়্যাল এনফিল্ড নিছি। হ্যাঁ, ওটা কি চালান না? পেপার হয় নাই তো ভাই এখনো, পেপারটা হইলে নিয়ে বেরোবো। অনেক কাজটা সেরে টেরে এখন হচ্ছে এখানে একটু আড্ডা দিতে আসছিলাম শেষ রাতে। আর গরম মোটামুটি ভালোই পড়ছে, একটু কুয়াশা একটা ব্যাপার স্যাপার যদিও মনে হইতেছে রাস্তায়, কিন্তু তারপরেও গরম আছে। অ্যান্ড কালকে রাতে ফ্যামিলি নিয়ে একটু মাওয়া গেছিলাম, ভিডিও কিছুই করি নাই, ফ্যামিলির সব মেম্বার গেছিলাম, ফ্যামিলিকে এই টাইমটা দিছি। ভোরে যখন ফিরতেছিলাম, ভোরে দেখলাম দুই পাশে খালি জায়গা যেগুলো আছে নদীর পাড় দিয়ে অনেক কুয়াশাই পড়ে, ঠান্ডা একটা ভাব এখন ওই সমস্ত জায়গা আছে। নদীর পাড়েও কিছুটা ঠান্ডা পরে দেখলাম এরকম। আর ধরু আরেকটা কি যেন বলতে চাইছিলাম, ভুলে গেছি। আচ্ছা, এয়ারপোর্টে যাইতে একটু জ্যাম পড়ে, এটাই হলো সমস্যা। এই জন্য আজকে এই 12:38 দিকে এখন যাইতেছি ওইখানে। আর জীবন ভাই আমি এখানে আসছিলাম, বাকিরা কেউ আসে নাই। আড্ডার ভিডিও আসবে আশা রাখি। অ্যান্ড রয়্যাল এনফিল্ডের পেপারের ব্যাপার স্যাপার আমার আসলে এই ভিডিওটা শ্যুট করা আগে, তো পরের ঘটনাগুলো বলতে পারতেছি না। চলেন আমরা করি, আজকে রওনা হই, দেখি রাস্তায় ভালো কিছু আলো টালো পাইলে তাহলে কোনো কিছু হয়তো সামনে শেয়ার করব। তা না হলে বিদায় নেওয়ার জন্য আরেকবার তো আসতে হবেই, বাসা থেকে ফোন দিছিল তো, তাই রওনা হয়ে গেলাম। বাটনটা লাগায় নেই, আর রাস্তার মাঝখানে বাইকের হ্যান্ডেল ছেড়ে দিছি, কি একটা অবস্থা। সামনে রাস্তা পার হওয়ার সময় বাটন লাগাইতে পারবো শার্টের। ভাই আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। পুলিশের প্রহরা অনেক বাড়ছে, ওই যে ওই পাশে দেখেন পুলিশ থেমে আছে, আর আর্মিও মাঝে মধ্যে রোড ব্লক করে সবাইকে চেক করে। এই ব্যাপারগুলো ভালো হয়েছে, চুরি ছিনতাই ডাকাতি অনেক কমছে, একটা শান্তি ব্যাপার দেশের মধ্যে আসছে। এখন রাস্তা থেকে অটোর ব্যাপারটা বন্ধ করতে পারলেই হয়তো। অটো পুরা বিশ্রী একটা অবস্থা সৃষ্টি করে দিচ্ছে, পুরাই বিশ্রী একটা অবস্থা। ফাইনালি হচ্ছে স্টাফ রোড আসার পরে কিছুটা আলো পাওয়া গেছে, তারপরে লাইটের আলো একটু কমই মনে হচ্ছে। যাই হোক, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই, অনেক সময় হয়ে গেছে, ভিডিও অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। এই মার্ক 2 এটা একটু পরের দিকে আসা মার্ক 2। হ্যাঁ, যেটা বলতেছিলাম, ভিডিও দেখে যদি চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। লোকগুলা উপরে বসে ভালোই চিল করতেছে। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.